একজন লোক উন্নত জীবনের আশায় নিজের দেশ থেকে প্রবাসে যায়, কিন্তু ওখানে যাওয়ার পর বুঝতে পারে সে জান্নাত থেকে জাহান্নামে চলে এসেছে। এক ফোঁটা পানির জন্য সে মরুভূমিতে কাতরে বেরিয়েছে। তো আজকে কথা বলবো দ্য গড লাইফ সিনেমাটি নিয়ে। এই মুভিটি তৈরি করতে 16 বছরের মতো সময় লেগেছে, তাই বুঝতেই পারছেন মুভিটা কতটা সাসপেন্স থ্রিলারে ভরপুর। তো আর দেরি না করে মেইন গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখা যায় ভারতের কেরালা থেকে দুই বন্ধু সৌদিতে এসেছে কাজের উদ্দেশ্যে। তাদের একজনের নাম নাজিব আর অন্যজনের নাম হাকিম। তারা এয়ারপোর্টে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কারণ তারা কি ধরনের কাজ পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কিছুক্ষণ পর তাদের কাছে একজন আরাবিয়ান শেখ আসে। সে আরবি ভাষায় বলে, কি খবর, কাজ করছেন? এখানে বলে রাখি, নাজিব আর হাকিম শুধুমাত্র মালায়ালাম ভাষায় কথা বলতে পারে, তাই তারা সেই লোকের কথা কিছুই বুঝতে পারে না। এতে শেখ বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। কাজ পাবে না ভেবে তারা দুজনে এয়ারপোর্ট থেকে বের হয়। তখন সেই শেখ আবার তাদের সামনে আসে এবং ওদের পাসপোর্ট দেখতে থাকে। এরপর তাদের ব্যাগগুলো গাড়িতে উঠায়। নাজিব আর হাকিম লোকটার কথা বুঝতে না পারলেও এইটুকু বুঝতে পারে লোকটা তাদের কাজ দিবে। এই জন্য তারা গাড়িতে উঠে বসে। গাড়িতে যাওয়ার সময় তারা দুবাই শহরটা উপভোগ করে। তাদের গাড়ি দীর্ঘ সময় ধরে চলতেই আসে। কিছুক্ষণ পর গাড়ি একটা নির্জন মরুভূমিতে থামে। এরপর সেখানকার লোক তাদের ভিসা পাসপোর্ট কেড়ে নেয়। এরপর নাজিবকে একটা ভেড়ার খামারে এবং হাকিমকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। নাজিব বারবার বোঝানোর চেষ্টা করে তাদের একটা কোম্পানি ভিসায় এখানে পাঠানো হয়েছে, ভেড়ার খামারে কাজ করার জন্য নয়। কিন্তু সেখানকার লোকগুলো নাজিবের ভাষা বোঝে না আর বোঝার চেষ্টাও করে না। এরপর নাজিব সেখানে এক বৃদ্ধকে দেখতে পায়। সে তাকে বলে, চাচা, আমি ঘুমাবো কোথায়? এই বৃদ্ধ লোকটিও ইন্ডিয়ান। সে শুধুমাত্র হিন্দি বুঝতে পারে, মালায়ালাম বা অন্য কোনো ভাষা বোঝে না। এরপর নাজিব ইশারা করলে লোকটি বলে, যেখানে ইচ্ছা ঘুমিয়ে পড়ো। এরপর নাজিব টেপ থেকে পানি খেয়ে তাঁবুতে প্রবেশ করে এবং তার মালিকের পাশে শুয়ে পড়ে। তারপর ঘটনা ফ্ল্যাশব্যাকে নিয়ে যায় আর দেখানো হয় নাজিব কিভাবে সৌদিতে এসেছে। নাজিব কেরালায় বালুতলা শ্রমিক হিসাবে কাজ করত। একদিন এক লোক এসে বলে, তুমি চাইলে সৌদি আরবে কাজ করার জন্য যেতে পারো, আমার চাচার কাছে সৌদির ভিসা পাওয়া যায়। তখন নাজিব বলে, বিদেশে যেতে অনেক টাকা লাগে, সেই টাকা আমি কোথায় পাবো? তখন লোকটি বলে, তুমি তোমার বাড়ি বন্ধক রেখে যেতে পারো, কারণ বিদেশে 2 মাস কাজ করলেই তুমি বাড়ি বন্ধকের টাকা দিয়ে দিতে পারবে। এইসব কথা নাজিবের ভালো লাগে, তাই সে তার বাড়ি বন্ধক রেখে সেই লোকটির চাচার কাছে যায় আর টাকা দিয়ে সৌদি যাওয়ার কথা ফাইনাল করে। আসলে নাজিব দালালের খপ্পরে পড়েছে। এইসব দালাল গ্রামের সহজ সরল মানুষদের উন্নত জীবনের আশা দেখিয়ে বিদেশে পাচার করে। নাজিব বিদেশে যাবে শুনে তার পরিবার অনেক খুশি, কারণ গ্রামের মানুষ মনে করে বিদেশ হলো টাকার খনি। ওই সময় হঠাৎ তাঁবুতে থাকা তার মালিক কাশেম লাথি মেরে তাকে জাগিয়ে তোলে আর বলে, তোর এত বড় সাহস, তুই তাঁবুর ভিতর ঘুমিয়েছিস? এরপর এই কাজ করার সাহস করলে তোর চামড়া তুলে দেব। নাজিব তার কথার আগামাথা কিছু না বুঝলেও এইটুকু বুঝে তাঁবুর ভেতরে ঘুমানোর জন্যই সে তাকে গালাগালি করছে। এরপর নাজিব তার ব্যাগ তুলে একটা নষ্ট গাড়িতে ঘুমিয়ে পড়ে। পরদিন ভেড়ার চিৎকার শুনে নাজিবের ঘুম ভেঙে যায়। সেই বৃদ্ধ চাচার কাজ হচ্ছে ভেড়ার দেখাশোনা করা। তিনি অনেক বছর ধরে এখানে আছেন। তারপর লোকটি নাজিবকে ডাক দেয় আর দুধের মগটি তার মালিক কাশেমকে দিয়ে আসতে বলে। বৃদ্ধ লোকটি হিন্দিতে কথা বলায় নাজিব তার কথা কিছুই বুঝে না। সে মনে করে লোকটি তাকে দুধগুলো খেতে বলছে, তাই সে দুধগুলো ঢকঢক করে খেতে থাকে। এটা দেখে সেই লোকটি অনেক রেগে যায় আর ইশারায় বলে, তাঁবুতে থাকা তোর মালিককে দিয়ে আয়। তারপর নাজিব মগটা কাশেমকে দেয়। কাশেমের দুধ খাওয়া শেষ হলে নাজিব তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে, আমাকে কোম্পানির কাজের কথা বলে নিয়ে আসা হয়েছে, আমাকে দয়া করে যেতে দিন। কিন্তু কাশেম তার কথা কিছুই বুঝে না আর তাকে ধাক্কা দিয়ে তাঁবু থেকে বের করে দেয়। এরপর নাজিব দেখতে পায় কালকে তাদের নিয়ে আসা সেই শেখকে। নাজিব তার পাসপোর্টটি তাকে দেখায় আর বলে, আমি ইন্ডিয়া থেকে এসেছি, এখানে আমাকে একটা কোম্পানিতে কাজ দেওয়ার কথা। শেখ তার পাসপোর্টটি ছিঁড়ে ফেলে দেয়। এরপর দেখানো হয় তারা রুটি ভাজতেছে
আর নাজিবকেও খাওয়ার জন্য ডাক দেয়। নাজিব প্রথমে যেতে চায় না, কিন্তু পরে বাধ্য হয়েই যায়, কারণ কালকে থেকে সে না খেয়েই আছে। এজন্য তার প্রচণ্ড খিদাও পেয়েছে। ওই সময় শেখ তাকে একটা পোড়া রুটি খেতে দেয়। সেই শক্ত রুটি কোনো মতে খাওয়ার পর বাইরে সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায়। নাজিম দৌড়ে তার কাছে যায় আর বলে, শহরের রাস্তা কোন দিকে আপনি জানেন? আমি এখান থেকে চলে যাব। লোকটি তখন বলে, রাস্তা এখান থেকে 1000 মাইল দূরে, সেখানে পায়ে হেঁটে যাওয়া কখনোই সম্ভব না। সেটা পারলে তো আমি কবেই এই বন্দিদশা থেকে চলে যেতাম। রাতে সে ভাঙ্গা গাড়িতে শুয়ে নাজিব তার গ্রামের কথা মনে করতে থাকে। সেখানে সবার সাথে তারা কতই না শান্তিতে ছিল, কিন্তু একটু উন্নত জীবনের জন্য প্রবাসে আসার পর সে এইভাবে প্রতারিত হলো। এইসব ভাবতে ভাবতে নাজিব ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে নাজিব প্রকৃতির কাজ সেরে সেই বৃদ্ধ লোকটিকে বলে, আমি পরিষ্কার হওয়ার পানি কোথায় পাবো? তখন বৃদ্ধ লোকটি বলে, এখানে পানির দাম অনেক বেশি, তাই বালু দিয়েই কাজ সারতে হবে। কিছুক্ষণ পর শহর থেকে একটা পানির গাড়ি আসে। নাজিব লোকটাকে বলে, আপনি কোথা থেকে আসছেন? দয়া করে আমাকে শহরে নিয়ে যাবেন। লোকটি বলে, আপনি কি বলতেছেন? আমি কিছুই বুঝি না। শেখ বিষয়টা দেখছিল। সে বুঝতে পেরে নাজিবকে চাবুক দিয়ে মারতে থাকে। এক পর্যায়ে নাজিব তার চাবুকটি ধরে ফেলে। এটা দেখে শেখ অনেক রেগে যায় আর বন্দুক নিয়ে আসে নাজিবকে মারার জন্য। কিন্তু নাজিবেরও তো রক্ত গরম, তাই সে বন্দুকটি ধরে ফেলে। এটা দেখে শেখ তাকে লাথি দেয় আর সাথে বন্দুকটি দিয়ে মাথায় মেরে শুইয়ে ফেলে। সেই তপ্ত বালুতে শুয়ে নাজিব চিন্তা করে, আমাদের গ্রামে তো পানির অভাব ছিল না, যেখানে সেখানে পানি পাওয়া যেত। তার গ্রামে কত সুখেই না ছিল সে। এর ভিতরেই তার স্ত্রীর সাথে কাটানো কিছু রোমান্টিক দৃশ্য দেখানো হয়। সে তার স্ত্রীকে খুবই ভালোবাসে। এইসব কথা চিন্তা করতে করতে নাজিবের চোখে পানি চলে আসে। সে জান্নাত থেকে এ কোন জাহান্নামে চলে আসলো। পরদিন সকালে কাশেমের চিল্লানিতে তার ঘুম ভেঙে যায়। বাইরে আসলে কাশেম তাকে ইশারা করে দুধ দুইতে বলে। এতে নাজিবও ইশারায় বলে, আমি দুধ দুইতে পারি না। দুধ না দুইলে কাশেম তাকে মারার হুমকি দেয়। তাই নাজিব অনেক কষ্টে কিছুটা দুধ দুইয়ে তাকে দেয়। এরপর কাশেম তাকে ভেড়া চড়াতে যেতে বলে। মার খাওয়ার ভয়ে নাজিব ভেড়া নিয়ে বেরিয়ে পড়ে। এখন থেকে ভেড়ার সমস্ত দায়িত্ব নাজিবের, কিন্তু ভেড়া কিভাবে সামলাতে হয় নাজিব সেটা জানে না। এজন্য ভেড়াগুলোই তার পশ্চাৎ দেশে ঘুতা মেরে তাকে আহত করে ফেলে। এভাবেই অনেক দিন কেটে যায়। তার চুল দাড়ি অনেক বড় হয়েছে, তার স্বাস্থ্যও শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। নাজিব নিজেই নিজেকে চিনতে পারছে না। তখন শেখ এসে বলে, নিজের চেহারা দেখা বাদ দিয়ে কাজে যাও। নাজিব নিজের এই অবস্থা দেখে অনেক হতাশ হয়ে যায় আর এই কষ্টের জীবনকে শেষ করে দেওয়ার জন্য পাহাড়ে উঠে। সেখানে উঠার পর দেখতে পায় নিচে এক ঝাঁক শকুন একটা মৃতদেহকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে নাজিব দৌড়ে সেখানে আসে আর শকুনগুলোকে তাড়িয়ে দেখতে পায় এটা তো ভেড়ার দেখাশোনা করা সেই বৃদ্ধ লোকটির লাশ। এইসব দেখে নাজিব অনেক কষ্ট পায় আর ভাবে, সেও যদি আত্মহত্যা করে তবে শকুনগুলো এভাবেই তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তাই সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে আর সেখান থেকে পালানোর জন্য দৌড়াতে শুরু করে। কিন্তু নাজিবের পালানোটা কাশেম দেখে ফেলে আর গুলি চালাতে শুরু করে। ফাঁকা মরুভূমিতে সে কত দূরই আর পালাবে, যার কারণে নাজিব কাশেমের হাতে ধরা পড়ে। কাশেম রাগান্বিত হয়ে নাজিবের ওপর অনেক টর্চার করে আর টর্চার শেষে তাকে ভেড়ার খামারে বেঁধে রাখে। মধ্যরাতে নাজিবের জ্ঞান ফিরলে সে তার বাঁধন খুলে খামারের বাইরে আসে। দিনের সেই মারের কারণে তার পুরো শরীর ব্যথায় জর্জরিত। একটু পানি খাওয়ার জন্য তার গলা শুকিয়ে গেছে। সে হামাগুড়ি দিয়ে দিয়ে ভেড়ার জন্য রাখা সেই পানি পান করে। এতে নাজিবকে দেখতে পুরো ভেড়ার মতোই লাগছিল। পরদিন নাজিব তার ব্যথাময় শরীর নিয়ে ভেড়া চড়াতে বের হয়, কিন্তু হঠাৎ করেই আকাশ কালো হয়ে যায় আর বৃষ্টি পড়তে শুরু করে। এরপর নাজিব তার ভেড়াগুলোকে নিয়ে একটা পাথরের নিচে আশ্রয় নেয়। ওই সময় সে গুহার অপর পাশে কোনো মানুষের আওয়াজ শুনতে পায়। বৃষ্টি শেষ হলে নাজিব সেটা দেখার জন্য গুহার অপর পাশে যায় আর সেখানে সে একটা মানুষকে দেখতে পায়। ভালোভাবে দেখার পর চিনতে পারে এটাই তার বন্ধু হাকিম। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। হাকিমেরও সেই একই অবস্থা হয়েছে। তারা একে অপরকে তাদের কষ্টের কথা শেয়ার করে।
একসময় হাকিম বলে, বন্ধু চল, আমরা এখান থেকে পালিয়ে যাই। তখন নাজিব বলে, এই মরুভূমির আমরা কিছুই জানি না, তাই এখান থেকে পালানো অসম্ভব। সেই সময় হাকিমের মালিক চলে আসায় হাকিম সেখান থেকে কেটে পড়ে, আর নাজিবও তার ভেড়া নিয়ে খামারে চলে আসে। পরদিন নাজিব উট নিয়ে বের হলে হাকিম তাকে ডাক দেয় আর ইশারায় তার রেখে যাওয়া চিঠিটা নিতে বলে। নাজিব দৌড়ে সেই চিঠিটা নিতে যায়। হাকিম সেই চিঠিতে লিখেছে, আমি যেই খামারে কাজ করি সেখানে ইব্রাহিম নামে এক আফ্রিকান লোক কাজ করে। সে বহুদিন যাবৎ এখানে থাকায় এই মরুভূমির পথ ভালোভাবেই চিনে। তাই চল আমরা তার সাহায্যে পালিয়ে যাই। পরদিন নাজিব তাদের সাথে দেখা করে। তখন ইব্রাহিম বলে, কিছুদিন পর বড় শেখের মেয়ের বিয়ে, তাই ওই দিন সবাই সেই বিয়ে বাড়িতে যাবে। এটাই আমাদের মোক্ষম সুযোগ, আমরা ওই দিন পালাতে পারবো। ইব্রাহিমের এই পরিকল্পনায় তারা দুজন এক কথায় রাজি হয়ে যায়, আর সব আলোচনা শেষে যে যার খামারে ফিরে যায়। কিছুদিন পর বিয়ের দিনটি আসে, আর সবাই সেই বিয়ে বাড়িতে চলে যায়। এটা দেখে নাজিব অনেক খুশি হয়, কারণ সে আজকে পালিয়ে যাবে, আর এই জন্য সব প্রস্তুতি নিতে থাকে। সে তার সব কাপড় খুলে গোসল করতে যায়। কতদিন সে গোসল করেনি তা সে নিজেও জানে না, আর শরীর দেখে মনে হয় 80 বছরের কোনো বৃদ্ধ। গোসল করে সে বহুদিন পর প্যান্ট পরার চেষ্টা করে, কিন্তু দেখা যায় তার কোমর অর্ধেক হয়ে গেছে। তাই বস্তার দড়ি দিয়ে সে প্যান্টটাকে বেঁধে নেয়। এরপর ভেড়াদের বিদায় জানিয়ে তারা তিনজন বেরিয়ে পড়ে। অনেকক্ষণ ধরে হাঁটার পরেও তারা মরুভূমি ছাড়া আর কিছুই দেখতে পায় না। দুপুরের এই কড়া রোদে তাদের প্রচণ্ড পিপাসা পায়। কিছুটা যাওয়ার পর হাকিম দেখতে পায় খানিকটা দূরে একটা নদী। এটা দেখে সে অনেক খুশি হয়, কিন্তু সেখানে যাওয়ার পর নদীটি মিলিয়ে যায়, কারণ এটা হলো মরীচিকা। দূর থেকে তপ্ত বালুরাশিকে দেখলে এরকম নদীর মতো মনে হয়। কিছুক্ষণ পর নামাজের সময় হয়। তারা বালু দিয়েই উজু করে নামাজ পড়তে শুরু করে। সেজদা দেওয়ার সময় ইব্রাহিম দেখতে পায় একটা সাপ বালু থেকে উঠে আসছে। তাই সে হাকিমকে নিয়ে সেখান থেকে পালায়, কিন্তু নাজিব সেখানেই আটকা পড়ে, আর বালু থেকে হাজার হাজার সাপ উঠতে শুরু করে। এটা দেখে ইব্রাহিম নাজিবকে নড়াচড়া করতে মানা করে, কারণ সাপগুলো বুঝতে পারলেই তাকে কামড় বসাবে। মরুভূমির এই সাপগুলো অনেক বিষাক্ত, এমনকি তার শরীর লাগলেও সেখানে ঘা হয়ে যায়। নাজিব সেখানে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। সাপগুলো তার পায়ের নিচ দিয়েও যেতে শুরু করে। সব সাপ তাদের ক্রস করে আবার বালুর ভিতর ঢুকে পড়ে। পরদিন সকালে দেখা যায় নাজিব আর দাঁড়াতে পারছে না, তার পায়ে ঘা হয়ে গিয়েছে। এটা দেখে ইব্রাহিম তার পাঞ্জাবি ছিঁড়ে নাজিবের পায়ে বেঁধে দেয়। এই মরুভূমিতে চলার পথে যে ঘটনাগুলো ঘটে সেগুলো ছিল খুবই ইমোশনাল। তারা তিনজন দিনরাত হাঁটতে থাকে, কিন্তু পথ আর শেষ হয় না। পথে হাকিম আর নাজিব বারবার অসুস্থ হয়ে পড়ছে। ইব্রাহিম তাদের মাথায় বালু ঘষে দোয়া দরুদ পড়ে, আবার কখনো ঘাড়ে তুলে নেয়, এমনকি নিজের শরীরের ঘাম দিয়েও তাদের তৃষ্ণা মেটানোর চেষ্টা করে। এভাবেই ক্ষুধা তৃষ্ণায় তাদের দিন কাটছে। পরদিন হাকিম কিছুটা দূরে শহরের ছায়া দেখতে পায়, তাই সে আনন্দে সেদিকে দৌড়াতে থাকে। কিন্তু কিছুটা যাওয়ার পরেই সে উল্টে পড়ে যায় আর গড়গড়িয়ে নিচের দিকে পড়তে থাকে। এরপর হাকিমের মুখ দিয়ে রক্ত পড়তে থাকে, আর সে চোখ উল্টিয়ে দেয়। এইসব দেখে নাজিব ইব্রাহিমকে বলে হাকিমকে বাঁচাতে। এতে ইব্রাহিম কাঁদতে কাঁদতে বলে, হাকিমের যাওয়ার সময় হয়ে গেছে, তাকে আর বাঁচানো সম্ভব না। এটা নাজিব মেনে নিতে পারছে না, সে উন্মাদের মতো কাঁদতে থাকে। ঠিক সেই সময় মরুভূমিতে বালির ঝড় শুরু হয়, যার কারণে ইব্রাহিম নাজিবকে টেনে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, আর সেই বালির ঝড়ে হাকিমের লাশ ঢাকা পড়ে যায়। ইব্রাহিম আর নাজিব সেই ঝড় থেকে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু তারা ঝড়ের মধ্যেই ফেঁসে যায়। তারা ঝড়ের সাথে অনেকক্ষণ যাবৎ লড়াই করার পর অবশেষে ঝড় থেমে যায় এবং তাদের শরীর পুরো ধুলোময় হয়ে যায়। এরপর আবার তারা চলতে থাকে। কিছুটা যাওয়ার পর ইব্রাহিম একটা গিরগিটি দেখতে পায়। তারা বুঝতে পারে সামনে নিশ্চয়ই পানি আছে, এজন্য তারা দৌড়ে সামনের দিকে যেতে থাকে। আর সত্যি সত্যি সেখানে একটা পুকুর আছে। এটা দেখে নাজিব দৌড় দেয় পানি খাওয়ার জন্য, কিন্তু ইব্রাহিম তাকে আটকায় আর বলে এইসব পানি অনেক বিষাক্ত হয়। কিন্তু নাজিবের মরার মতো অবস্থা দেখে ইব্রাহিম কাপড় ভিজিয়ে সেই পানি তাকে খাওয়ায়। একটু পর ইব্রাহিম সেখানে একটা বোতল আর বিস্কিটের প্যাকেট কুড়িয়ে পায়।
এগুলা সে নিজের কাছে রেখে দেয়। একটু এগিয়ে তারা কিছু টায়ারের দাগ দেখতে পায় আর মনে করে সামনে নিশ্চয়ই রাস্তা আছে। কিন্তু কিছুটা যাওয়ার পরেই তারা বুঝতে পারে তাদের ধারণা সম্পূর্ণ ভুল, সামনে কোনো রাস্তাই নেই। আবার তারা হতাশ হয়ে সেখানেই রাত কাটায়। পরদিন সকালে নাজিব ঘুম থেকে উঠে ইব্রাহিমকে আর দেখতে পায় না, কিন্তু সে নাজিবের জন্য এক বোতল পানি আর একটা খেজুর রেখে গেছে। নাজিব সেই বোতলের পানি খেয়ে এবার একাই পথ চলতে শুরু করে, কিন্তু একটা খেজুর আর এইটুক পানি খেয়ে কতটাই বা শক্তি পাবে সে। তাই কয়েক মাইল হাঁটার পরেই সে বালুতে পড়ে যায় এবং তার হাতে থাকা বোতলটি গড়িয়ে গড়িয়ে রাস্তায় চলে আসে। সেই রাস্তা দেখে নাজিব যেন তার প্রাণ ফিরে পায়। সে রাস্তায় এসে অনেকের কাছে লিফট চায়, কিন্তু পাগল মনে করে কেউ তাকে গাড়িতে উঠায় না। কিছুক্ষণ পর একটা মাইক্রো তার পাশ দিয়ে চলে যায়, কিন্তু কি একটা মনে করে গাড়িটি আবার পিছনে ফিরে আসে। গাড়ি থেকে বেরিয়ে আসে একটা আরাবিয়ান লোক। শেখের মতো বেশভূষা দেখে নাজিব অনেক ভয় পায়, কিন্তু লোকটি বলে, ভয় পেও না, আমি তোমাকে নিয়ে যাব। এরপর লোকটি নাজিবকে গাড়িতে তুলে শহরে নিয়ে যায়, আর শহরে নিয়ে তাকে কিছু ইন্ডিয়ান লোকদের হাতে তুলে দেয়। দেশের লোক পেয়ে তারা নাজিবের চুলদাড়ি কাটিয়ে আগের রূপে ফিরিয়ে আনে। অনেক অসুস্থ থাকায় তারা নাজিবের চিকিৎসা আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এইভাবে কিছুদিন চলার পর নাজিব কিছুটা সুস্থ হয়, আর দীর্ঘ 4 বছর পর সে তার বাড়ির লোকের সাথে কথা বলে। তার স্ত্রী বলে, তোমার সন্তান হয়েছে, সে প্রায়ই তোমার কথা জানতে চায়। এইসব কথা শুনে নাজিব কান্নায় ভেঙে পড়ে। এরপর ভারতীয় লোকগুলো তাকে সৌদি পুলিশের কাছে নিয়ে যায় আর সব ঘটনা তাদের খুলে বলে এবং তাকে দেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করে। সব শুনে পুলিশ বলে, তুমি প্রতারণার শিকার হয়েছ। এরপর তারা নাজিবকে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করে দেয়। প্লেনে ওঠার সময় নাজিব চিন্তা করে, সবাই প্রবাসী এসে তার পরিবারের জন্য দামি দামি সব জিনিসপত্র নিয়ে যায়, আর আমি শুধুমাত্র নিজের প্রাণটা নিয়ে পরিবারের কাছে ফিরে যাচ্ছি। আসলে এই প্রবাস জীবন সবার জন্য না। প্রবাসীরা দিনরাত পরিশ্রম করে শুধুমাত্র তার পরিবারের ভালো থাকার জন্য। তাই প্রবাসীদের যোগ্য সম্মান দিন। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন, আর এইরকম মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো ভালো থাকবেন আর বেশি বেশি মুভি দেখবেন। ধন্যবাদ।